আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের কাজ, শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারটা করাবো। কাজ, শক্তি ও ক্ষমতা। ফার্স্টে আসি কাজ। কাজ সম্পর্কে আমরা কি জানি? কাজ ডাব্লিউ ইকুয়াল কি এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে ডটের ক্ষেত্রে আমরা কি জানি যে এফ এস কস থিটা। এক্ষেত্রে কয়েকটা আমার শর্ত আছে যে এটা হচ্ছে ধনাত্মক কাজ হতে পারে, ঋণাত্মক কাজ হতে পারে, অথবা কাজটা শূন্য হতে পারে। কখন ধনাত্মক কাজ, কখন ঋণাত্মক কাজ, বা কখন সর্বোচ্চ কাজ হবে, কখন সর্বনিম্ন কাজ হবে, এই সব কিছু ডিপেন্ড করে এই থিটার উপর। আসলে দেখি, ধরো তুমি কাজ করলা, মানে বল প্রয়োগ করলা এদিকে, তোমার স্মরণ হয়েছে এদিকে, এক্ষেত্রে মধ্যবর্তী গুণ কত? এক্ষেত্রে মধ্যবর্তী গুণ 180°। আর আমরা কি জানি কজ 180° মান -1, তাহলে এক্ষেত্রে কি কাজটা ঋণাত্মক। তাহলে যখন থিটা সমান সমান 180°, এই যে ক্ষেত্রে, তখন কাজটা আমার কি ঋণাত্মক। আবার দেখো, তুমি বল প্রয়োগ করছো এদিকে, তোমার স্মরণও হয়েছে এদিকে, বল আর স্মরণ একই দিকে হয়েছে, এক্ষেত্রে তোমার থিটাটা কি 0°। তাহলে এখন থিটা যদি 0° হয়, তখন কাজটা কি? কারণ cos 0°র মান হচ্ছে আমরা জানি 1, আর এটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে এই ক্ষেত্রে কাজটা কি পজিটিভ, সাথে সাথে কাজটা হচ্ছে আমার সর্বোচ্চ। কাজটা কি সর্বোচ্চ। যদি কোশ্চেন আসতে পারে যে সর্বোচ্চ কাজের ক্ষেত্রে তোমার থিটার মান কত, সর্বোচ্চ কাজের ক্ষেত্রে থিটার মান হচ্ছে 0। এখন আসো, তুমি বল প্রয়োগ করছো এইদিকে, তোমার স্মরণ হয়েছে এদিকে, তাহলে এক্ষেত্রে কি লম্ব আছে। তাহলে লম্ব থাকলে আমরা কি জানি থিটার সমান হচ্ছে 90°। তাহলে এক্ষেত্রে যদি থিটা 90° হয়, তখন কাজটা কি হবে? 90° বসাও, তাহলে cos 90°র মান আমরা কি জানি 0। তাহলে এক্ষেত্রে আমার কাজের মানটা হবে কি 0। এক্ষেত্রে কাজ 0, এক্ষেত্রে কাজ 0। তিনটা শর্ত। যখন থিটা 180°, তখন কাজটা হচ্ছে ঋণাত্মক। যখন থিটা 0°, তখন কাজটা হচ্ছে ধনাত্মক, সাথে সাথে সর্বোচ্চ। যখন থিটা সমান 90°, তখন আমার কাজ হচ্ছে 0। এক্ষেত্রে একটা কথা আছে যে তোমার কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ 0। কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ 0। কেন কৃতকাজ 0? কারণ হচ্ছে দেখো যে কেন্দ্রমুখী বলে যখন তোমার থাকে, বল প্রয়োগ করবার স্মরণ কিন্তু লম্ব বরাবর থাকে। তাহলে এই জন্য এই যে লম্ব বরাবর থাকলে 90°, এর জন্য 0। তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ কি? কৃতকাজ 0। কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ 0। এখন আসি একটা ম্যাথ নিয়ে, যে 21-22 এসেছে যে বল আর স্মরণের মধ্যবর্তী কোণ থিটা হলে ঋণাত্মক কাজের শর্ত হবে। ঋণাত্মক কাজ বলছে, ঋণাত্মক কাজের ক্ষেত্রে তখন কি? এই যে আমরা জানি ঋণাত্মক কাজের ক্ষেত্রে থিটার মান হচ্ছে 180°। এখন শর্তটা কি? দেখো, শর্ত দিচ্ছে যে 180° থেকে ছোট বা তার সমান, আর 90° থেকে বড় হয়। এখন দেখো যে যখন থিটা 90° হয়, তখন কিন্তু কাজ 0। তাহলে 0 কিন্তু আমার বলে নাই, বলছে কি ঋণাত্মক। তার মানে অবশ্যই 90° থেকে বড় হবে, আর কি 180° থেকে ছোট হবে বা তার সমান হবে, ছোট হবে বা তার সমান হবে। তাহলে এই ক্ষেত্রে এটা বি নাম্বার রাইট অ্যান্সার, যে 90° থেকে বড় হবে। কারণ 90° হলে তো 0 হয়ে যায়, তাহলে 90° থেকে অবশ্যই বড় হবে, আর 180° থেকে ছোট অথবা তার সমান হবে। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক কাজের শর্ত। দাঁড়াও, এটা থেকে আরেকটা ম্যাথ এসেছে। আসলে এই কাজ, শক্তি, ক্ষমতা এই চ্যাপ্টারটা একদম ইজি, আর এখান থেকে যে ম্যাথগুলো আসবে সেগুলো একদম ইজি থাকবে। দাঁড়াও, এই কাজ থেকে আর কয়েকটা ম্যাথ আছে, আমি একটু দেখাই। এই যে দেখো, যে 19-20 একটা ম্যাথ আসছে যে 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়িকে 100 মিটার সরাতে 500 জুল কাজ করতে হয়। বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা কি জানি কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। যেহেতু কোনটা বলছে, আমার থিটার মান বের করতে বলছে, থিটার মান বের করতে বলছে, তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ বাই এফ এস সমান কস থিটা লিখতে পারি। তাহলে ডাব্লিউর মান দেওয়া আছে কত? এই যে 500 জুল, 500 বাই বল দেওয়া আছে 10, আর সরণ দিছে 100 মিটার। এক্ষেত্রে যদি এটা করি, দেখো এই দুইটা শূন্য কাট, তাহলে 5 2, তাহলে থাকে কত? হাফ। তাহলে কস থিটা সমান কিন্তু হাফ। তাহলে আমরা কি জানি যে কস কত ডিগ্রির মান হাফ? কত 60°র মান হাফ,
কস 60 ডিগ্রির মান হাফ, তাহলে আমরা কি জানি যে কস 60 ডিগ্রির মান হাফ, তাহলে এখানে কস থিটা, কস কস কাট, তার মানে থিটার মান কত 60। অতএব আমরা লিখতে পারি থিটা সমান 60 ডিগ্রি। অতএব বল আর স্বর্ণের মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি, অ্যান্সারে 60 ডিগ্রি দিয়ে দিবা, শেষ। এখন আসি যে স্প্রিংয়ের ক্ষেত্রে তোমার কৃত কাজ কত, মানে কাজের মান কত। তাহলে কাজ ডাব্লিউ সমান স্প্রিংয়ের ক্ষেত্রে হাফকে এক্স স্কোয়ার। এখন যদি একটা স্প্রিং ধরো এই জায়গায় একটা স্প্রিং আছে, তুমি টান দিয়ে লম্বা করে এই পর্যন্ত নিয়ে গেলা, তাহলে ধরো এটা হচ্ছে x1 ছিল, এনে x2 পর্যন্ত নিয়ে গেলে এই ক্ষেত্রে কৃত কাজটা কত, এই ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ সমান হবে হাফকে এই যে x2 মাইনাস x1, এই যে x2 হোল স্কয়ার মাইনাস x1 হোল স্কয়ার। এক্ষেত্রে কৃত কাজ হচ্ছে এটা স্প্রিংয়ের ক্ষেত্রে। আবার কৃত কাজ ডাব্লিউ সমান হচ্ছে mgh, বা তোমার যদি থিটা দেওয়া থাকে তাহলে mgh, এক্ষেত্রে সাইন থিটা হতে পারে, বা এখানে তোমার কস থিটা হতে পারে। এখন কিভাবে বুঝবো যে কখন সাইন থিটা কখন কস থিটা? ধরো একটা আনুভূমিক বরাবর তোমার বললো যে একটা গাড়িকে ঠেলে তুমি এ বরাবর 500 মিটার নিয়ে গেলা, তখন তোমার কোণ দেওয়া থাকলো এটা থিটা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্বা। এখন বললো যে এক্ষেত্রে তুমি কোনটা ইউজ করবা, সাইন না কস? দেখবা এ বরাবর একদম উপরে দেখবা, দেখে এটা দেখবা যে কি, এটা যদি লম্ব হয়, লম্ব হলে সাইন, আর যদি এটা যদি ভূমি হয় তাহলে হবে কস। অর্থাৎ এক কথায় যদি বলি যে থিটা এনে থাকলে হবে সাইন থিটা, যদি থিটাটা এনে থাকে তাহলে হবে কি কস থিটা। অবশ্যই এটা হবে কি এইচ এর মান, এটা কি এইচ এর মান, এটা হবে এক্স এর মান, আর এটা হচ্ছে আনুভূমিক বরাবর যা দেওয়া থাকে। এই হচ্ছে এমজি এ সাইন থিটা বা কস থিটা। ধরো এই রিলেটেড একটা ম্যাথ দেখাই যে ইউতে আসছে, তাহলে একটু ইজি হবে বুঝতে। এই যে দেখো যে ইউ 14-15তে একটা ম্যাথ আসছে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, আসলে ডাব্লিউ সমান হবে mgh, শুধু এই উচ্চতাটা দিব যদি কোণ না থাকে, আর যদি কোণটা ইউজ করি তখন আমার স্মরণটা হবে এটা এক্স, তাই এক্ষেত্রে এইচ না হয়ে হবে এক্স, অর্থাৎ mgh অথবা mgx সাইন থিটা বা mgx কস থিটা। এখন দেখো এই প্যাটটা যে 80 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের একটি বোঝা নিয়ে 10 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে নিচে নামলো। যদি সিঁড়িটি দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে থাকে তবে সে কত কাজ করলো? এখন দেখো দেয়ালের সাথে, ধরো এটা দেয়াল আর এটা হচ্ছে সিঁড়ি, তাহলে সিঁড়িটি দীর্ঘ একটা সিঁড়িটির দৈর্ঘ্য কত 10 মিটার, আর এটা হচ্ছে দেয়ালের সাথে আবার কোণ দেওয়া আছে কত, এই যে দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে আমার আনুভূমিক বরাবর। আমি কিন্তু বলছি যে এদের থিটা থাকলে তুমি দিবা কি সাইন, আর এদের যদি থিটা থাকে তাহলে হবে কি কস। তাহলে ক্ষেত্রে আমরা ডাব্লিউ কৃত কাজ মানে কত কাজ করলো, ডাব্লিউ হবে mg এই যে এক্স, mgx কস থিটা হবে, mgx কস থিটা। এম এর মান কত, এম এর মান কিন্তু 60 কেজি ভর আছে এবং সে 20 কেজি ভর একটা বোঝা নিছে, তাহলে এক্ষেত্রে তোমার ভরটা হবে কিন্তু 100 কেজি। এই যে 100 ইন্টু জি এর মান কিছু দেওয়া নাই, যদি দেওয়া না থাকে 9.8, আর যদি অনেক সময় দেওয়া থাকে 10, আর এক্স এর মান কত 10, আর কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান আমরা কত জানি হাফ, কস 60 ডিগ্রির মান আমরা জানি হাফ। এখন দেখো গত ক্লাসে কিন্তু আমি দেখাইছিলাম যে g/2 কত 4.9, তাহলে এখানে 100 ইন্টু এই যে 10 ইন্টু 4.9 হবে 4.9, এই যে এই শূন্য এই দশমিক কাটা, তাহলে শুধু 4.9 আর এখানে দুইটা শূন্য, তাহলে 4900, তাহলে আনসার হচ্ছে 4900 জুল। অর্থাৎ ব্যক্তিটি কত কাজ করলো, এত জুল কাজ করলো। মনে রাখতে হবে কাজের একক, এসআই একক হচ্ছে জুল, আবার কাজের অভিকর্ষীয় একক আছে, কাজের অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার, কাজের অভিকর্ষীয় একক কি কেজি মিটার, এটা আসতে পারে অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে যে নিচের কোনটি কাজের অভিকর্ষীয় একক, কাজের অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার। আবার কৃত কাজ ডাব্লিউ সমান হয় হাফ এম বি স্কোয়ার মাইনাস আর হাফ এম বি নট স্কোয়ার, অর্থাৎ কৃত কাজ সমান আবার গতিশক্তির পরিবর্তন, এটাকে কিন্তু আবার কাজ শক্তির উপপাদ্যও বলে। অর্থাৎ কাজ শক্তির উপপাদ্য হচ্ছে কৃত কাজ সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন, এটাকে আমার কাজ শক্তির উপপাদ্যও বলে, কাজ শক্তির উপপাদ্য, এটাকে বলে কাজ শক্তির উপপাদ্য। এখন আসি আমরা শক্তি নিয়ে, কাজ শেষ, এখন
শক্তির ক্ষেত্রে আমরা কি জানি, দুইটা শক্তি আছে, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। আমরা গতিশক্তি ইকে সমান জানি হাফ এম বি স্কোয়ার, আবার গতিশক্তি ইকে সমান এটাও জানি যে পি স্কোয়ার বাই 2m, আর বিভব শক্তি জানি ইপি সমান এমজিএইচ, ইপি সমান এমজিএইচ। এখন আসো শর্টকাট কিছু ওয়ে দেখাই। শর্টকাট ওয়ে, ধরো এটা হচ্ছে ভূমি, এখান থেকে একটা বস্তু তোমার নিচে পড়তেছে। যখন ধরো তুমি এই জায়গা থেকে একটা কিছু উপরে তুমি ঢিল দেওয়ার পরে উপরে কিন্তু যাচ্ছে, সে গতিশক্তি দিয়ে যাচ্ছে, এবং এই জায়গায় যে বসবে তার এখানে গতিশক্তি কিন্তু শূন্য। এখানে কি আছে, বিভব শক্তি। যখন আবার এই বিভব শক্তি জমা হয়ে যখন নিচে পড়বে, তখন কিন্তু তার এই শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। এখান থেকে শর্টকাট কেমন, তুমি এখান থেকে একটা বস্তুকে নিচে মারলা, এখন তোমাকে বললো যে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হয়। ভূমি হতে কত উচ্চতায়, ধরো এই ফুলটার হাইট হচ্ছে ধরি h, তোমার বলছে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি, অর্থাৎ রটা কার সাথে আসে, বিভব শক্তির সাথে, গতিশক্তি বিভব শক্তির n গুণ হয়। তাহলে ধরি যে x উচ্চতায়, ধরি যে এই যে ভূমি হতে x উচ্চতায় তোমার গতিশক্তি বিভব শক্তির n গুণ হয়, তাহলে এই x এর মান হবে x সমান হচ্ছে h বাই n প্লাস 1। এখানে n তো এই যে কত গুণ তোমার কোশ্চেনে দেওয়া থাকবে কত গুণ, তারা এই রিলেটেড ম্যাথ আমি দেখাবো, কিছু শর্টকাট ওয়েগুলো দেখিয়ে নিই। এই যে এটা হচ্ছে 1, এখন আসি 2। এটা 2টা হচ্ছে তোমার গুলির বেগ সংক্রান্তের ক্ষেত্রে এই যে তোমার গতিশক্তি কে সমান আমরা কি জানি হাফ এম বি স্কোয়ার, তাহলে এক্ষেত্রে গতিশক্তি ই ইজ প্রপোর্শনাল টু কিন্তু বি স্কোয়ার, আবার ইজ প্রপোর্শনাল টু এন। এখানে এন কি, এখানে এন হচ্ছে তোমার তক্তার সংখ্যা। তক্তা কি তোমার বলে দিবে যে তুমি একটা গুলি ছুড়ছো, সে কতগুলো তক্তা ভেদ করতে পারে, তাহলে এখানে এন হচ্ছে আমার তক্তার সংখ্যা। তাহলে এখান থেকে কিন্তু আমি একটু মিলাইতে পারি যে তোমার হতে পারে যে গতিশক্তি ইজ প্রপোর্শনাল টু বি স্কোয়ার, এই রিলেটেড ম্যাথ আসতে পারে, অথবা এন ইজ প্রপোর্শনাল টু বি স্কোয়ার, তোমার যে এত বেগে গেলে সে কয়টা তক্তা ভেদ করতে পারবে, এনটা হচ্ছে তোমার তক্তার সংখ্যা, তক্তার সংখ্যা। আবার 3rd নাম্বার আসি, যে তুমি একটা দূরত্বে গুলি ছুড়লা, সে এস দূরত্ব ভেদ করার পর তার আদিবেগটা কি অর্ধেক হয়ে গেল। এখন গুলিটি আর কত দূরত্ব অতিক্রম করবে, ধরো তুমি এই জায়গা থেকে একটা গুলি ছুড়লা, সে কি এস দূরত্ব অতিক্রম করলো, ধরো এতটুকু দূরত্ব হচ্ছে আমার এস। সে এখান থেকে তুমি একটা গুলি ছুড়লা, সে এস দূরত্ব অতিক্রম করার পর তার যে বেগ ছিল, তার বেগটা কি অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে যাওয়ার পর সে আর কত দূরত্ব অতিক্রম করবে, তার মানটা হচ্ছে এক্স সমান এই যে এস বাই 3। দেখো যে 17-18 একটা ম্যাথ আসছে যে একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করে, একই পুরুত্বের 4টি তক্তা ভেদ করতে হলে গুলিটির বেগ কত গুণ করতে হবে। এক্ষেত্রে বেগ আর হচ্ছে এই যে 4টি তক্তার সংখ্যা, এটার মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এই ক্ষেত্রে সম্পর্কটা আমরা কি জানি, n ইজ প্রপোর্শনাল টু বি স্কোয়ার, আমরা সম্পর্কটা জানি n ইজ প্রপোর্শনাল টু বি স্কোয়ার। আমার বলছে কিন্তু গুলির বেগ কত গুণ করতে হবে, আমার বেগ লাগবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি উঠাই, তাহলে বি সমান কিন্তু হয়ে যায়, এই যে রোট উঠাইতে গেলে উপপক্ষে রোট করতে হয়, তাহলে রোট এন হয়ে যায়, মানে প্রপোর্শনাল টু বা সমান বি সমান কিন্তু রোট এন হয়। এখন হচ্ছে এন এর মান কি বলছে, 4টা তক্তা, তাহলে এন এর মান হবে 4, তাহলে রোট 4 এর মান আমরা কি জানি 2। এক্ষেত্রে আমার গুলির বেগ কী করতে হবে, দ্বিগুণ করতে হবে। গতিশক্তির ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখবে যে ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে গতিশক্তি কত, এডুকেশন হাফ এম বি স্কোয়ার বাই 2m। আরেকটা হচ্ছে ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে গতিশক্তি কত, mgh। এটা হচ্ছে ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে তোমার গতিশক্তি কত, mgh। এখন আসি ক্ষমতা।
আমরা কি জানি ক্ষমতা পি সমান হচ্ছে W/T। এক্ষেত্রে ডাব্লুর মান আমরা কিন্তু অনেক জানি, ডাব্লু সমান mgh, আবার mgx sin থিটা বা cos থিটা, fs cos থিটা। তাহলে সব কিছু এরকম বসায় বা যে mgh/t অথবা ডাব্লু সমান আমরা জানি fs/t। এক্ষেত্রে fs/t ক্ষেত্রে আবার fv। তাহলে এই যে p সমান W/t, আবার ডাব্লুর যা যা মান আছে সব বসায়, আবার p সমান হচ্ছে fv। আরেকটা কথা মনে রাখবা যে যদি কর্মদক্ষতা দেওয়া থাকে, কর্মদক্ষতা যদি ইটার মান দেওয়া থাকে এইসব অঙ্কে, তাহলে এই কর্মদক্ষতা জাস্ট ক্ষমতার সাথে গুণ দিয়ে দিবা, শেষ। যদি ক্ষমতা রিলেটেড অঙ্ক বের করতে বলে এবং সাথে পাশাপাশি তোমাকে এই কর্মদক্ষতার মানটাও দিয়ে দেয়, তাহলে শুধু কর্মদক্ষতা তোমার ক্ষমতার সাথে গুণ হবে। কীরকম দাঁড়াও একটা ম্যাথ দেখাই। এখন দেখো এই যে যাই 18-19 একটা ম্যাথ আসছে যে 60 কেজি ভরের এক লোক 30 মিনিটে 600 মিটার উঁচুতে উঠতে পারে, তার কাজ করার ক্ষমতা কত? ক্ষমতা পি সমান হচ্ছে W/T। যেহেতু আমরা পড়ছি কিন্তু যে নিচ থেকে যখন উপরে ওঠে তখন আমার কৃত কাজ ডাব্লু সমান হচ্ছে mgh। তাহলে ক্ষেত্রে mgh/t। তাহলে m এর মান কত? 60, আর g এর মান হচ্ছে আমরা জানি 9.8, আর h এর মান হচ্ছে 600, আর t হচ্ছে 30 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। 60 ক্রস আর হচ্ছে 30 হচ্ছে 20 বার যায় না? হ্যাঁ 20 বার যায়। এখন দেখো এই যে এ শূন্য আর এই পয়েন্টে আমরা কাট দিতে পারি, তাহলে 98 দুগুণে 196 অর্থাৎ 196, আর কাজের একক কি? ওয়াট। তার মানে এই যে তার কাজ করার ক্ষমতা হচ্ছে 196 ওয়াট। এখন আসি হচ্ছে পানির ট্যাঙ্ক নিয়ে। ট্যাঙ্ক সংক্রান্ত যে ম্যাথগুলো, পানির ট্যাঙ্ক বা আমরা বলতে পারি কুয়া থেকে পানি উত্তোলনের ক্ষেত্রে কৃত কাজ বা তার ক্ষমতা কতটুকু আমরা পড়ছি কিন্তু যে পানির কুয়া, এই যে এটা একটা পানির কুয়া বা পানির ট্যাঙ্ক বলতে পারি, এটা থেকে পানি উত্তোলন হবে এরকম। এক্ষেত্রে কতটুকু পানি উত্তোলন করতে পারে বা এটার ক্ষমতা কত বা উপরে উঠাতে এর কৃত কাজ কত, এই যে এটাও কিন্তু উপরে উঠাইতেছে। তার মানে এক্ষেত্রে আমরা নর্মালি কি জানি কিন্তু কৃত কাজ সমান হচ্ছে আমার mgh মানে হচ্ছে উচ্চতা, তাহলে mg ইন্টু উচ্চতা আমরা এটা জানি। এখন হচ্ছে এই উচ্চতার ক্ষেত্রেই কুয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, mg ইন্টু উচ্চতা। এখন দেখো ধরো এটা হচ্ছে একটা পানির ট্যাঙ্ক ফুললি ভরা, তোমার বইলা দিছে যে পানির ট্যাঙ্কের উচ্চতা হচ্ছে তোমার 60 মিটার। আমি তোমার উচ্চতাটা দেখাইতেছি, উচ্চতার ক্ষেত্রে কি হবে। তাহলে 60 মিটার আমরা কি জানি যে সমগ্র পানির ভর কি একদম মাঝ বরাবর ক্রিয়া করে বা কেন্দ্রে তার একদম ক্রিয়া করে। তাহলে এই ক্ষেত্রে দেখো যদি সমগ্র পানির ভর আমার মাঝ বরাবর ক্রিয়া করে, তাহলে পানিটা উঠবে শুধু মাঝ বরাবর থেকে। এক্ষেত্রে উচ্চতাটা হবে এই যে 60-এর অর্ধেক এরকম মাঝ বরাবর। তাহলে 60-এর অর্ধেক কি 30, তাহলে আমার এক্ষেত্রে উচ্চতাটা হবে 30 মিটার। আশা করি বুঝাতে পারছি। আর আসলে আমার সমগ্র পানির ভর হচ্ছে একদম মাঝ বরাবর ক্রিয়া করে বা কেন্দ্রে ক্রিয়া করে। এখন কেন্দ্র থেকে এর ফুলের উচ্চতা হবে 30 মিটার, যেহেতু হাফ। তাহলে এক্ষেত্রে আমার উচ্চতা হবে mg ইন্টু উচ্চতার মান হবে এখানে কি 30, উচ্চতার মান হবে 30। এখন ধরো তোমার বলে দেওয়া থাকতে পারে যে এই যে পানি পূর্ণ না হয়ে একটা কুয়া হচ্ছে অর্ধেক পূর্ণ, এরকম এই যে এ বরাবর পানি আছে, এরকম পানি আছে এ বরাবর, কিন্তু তোমার এই ফুলটার মান দেওয়া আছে যে পানির ট্যাঙ্কের উচ্চতা দেওয়া আছে 60 মিটার এবং সর্বোচ্চ পানি আছে তোমার দিয়ে দিছে 40 মিটার। ধরো সর্বোচ্চ পানি আছে তোমার দিয়ে দিছে কত 40 মিটার অবধি তোমার পানি আছে। এখন তোমার উচ্চতা কত আমরা কি জানি, কৃত কাজ ডাব্লিউ সমান mg ইন্টু উচ্চতা। এখন তোমার এই উচ্চতাটা কত বলতো কত? এই যে আমরা কি জানি যে সমগ্র পানির ভর হচ্ছে মাঝ বরাবর ক্রিয়া করে কেন্দ্রে, তাহলে এই মাঝ বরাবর এখান থেকে উঠতে কত লাগবে? এই ফুললি কিন্তু 40 মিটার বলে দিছে যে পানির সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 40 মিটার। তাহলে এই ক্ষেত্রে শুধু মাঝ বরাবর যেহেতু 20 আর হচ্ছে এইটুকু উচ্চতা উঠবে। এইটুকু উচ্চতা কত? যে 60 থেকে 40 বিয়োগ দিলেই তো আমি ওই এতটুকু উচ্চতাটা পাই। তাহলে 60 থেকে যদি 40 আমি বিয়োগ করি তাহলে এই বরাবর থাকে 20। তাহলে সমগ্র মানে এখান থেকে পানি উঠতে সর্বোচ্চ উচ্চতাটা কত? 20 + 20 অর্থাৎ 40 মিটার। আমার এখানে উচ্চতাটা কত? mg ইন্টু এই যে 40, উচ্চতাটা হচ্ছে 40 এরকম।
দেখো এখানে একটা মিক্সড আপ অঙ্ক আমি নিচ থেকে দিয়েছি। আসলে যদি পানি পূর্ণ এই ট্যাঙ্ক খালি করতে কত কাজ করতে হবে বা ক্ষমতা কত এইসব অঙ্ক আসে, তাহলে এর বাইরে আর ম্যাথ আসবে না একদম। মানে যে সকল ম্যাথ আসছে বিগত সালে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে, সবগুলোকে নিয়ে আমি একটি ম্যাথ রেডি করছি। দেখো এটা করলেই সবগুলো ম্যাথ পারবা। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 80 মিটার, উপর থেকে পানি পৃষ্ঠের দূরত্ব দেওয়া আছে 20 মিটার। মিনিটে পাম্পটি 60 কেজি পানি উত্তোলন করতে পারে। পাম্পটির ক্ষমতা কত? আমরা ক্ষমতা পি সমান কি জানি? W/T। এক্ষেত্রে কৃতকাজ পানি পাম্পের ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে mg ইন্টু উচ্চতা বা হচ্ছে টি। এখানে উচ্চতাটা দেখি। উচ্চতা হচ্ছে তোমার বলে দিছে যে উপর থেকে পানি পৃষ্ঠের দূরত্ব হচ্ছে ফুললি, গভীরতা হচ্ছে 80 মিটার, আর এই যে উপর থেকে পানি পৃষ্ঠের দূরত্ব হচ্ছে 20 মিটার। এর দূর কি 20, তার মানে আমার পানি আছে এতটুকু, পানি পৃষ্ঠের বলছে। তাহলে পানি আছে কতটুকু? পানি আছে কিন্তু আমার 60 হচ্ছে আমার পানি আছে। আর সমগ্র পানির ভর হচ্ছে আমার কেন্দ্রে ক্রিয়া করে, তাহলে কেন্দ্র থেকে এখান থেকে উঠতে হচ্ছে 30 হাফ। তাহলে সর্বমোট সে কতটুকু দূরত্ব অতিক্রম করে বা উঠে? সে 30 প্লাস 20 সমান হচ্ছে 50। তার মানে আমার উচ্চতাটা হচ্ছে এখানে কি 50 মিটার। এখন দেখো এম এর মান কত? এম এর মান হচ্ছে আমার 60, আর জি এর মান দেওয়া আছে। জি কিন্তু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ম্যাথে দেওয়া আছে। তাহলে 10 ইন্টু এইচ এর মান হচ্ছে 50 বাই টি প্রতি মিনিটে বলছে 60 করসপন্ডিং 500। তাহলে আমার এই ক্ষমতাটা মানে পাম্পের ক্ষমতা হচ্ছে 500 ওয়াট। পাম্পের ক্ষমতা কত? 500 ওয়াট। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের এই ক্লাসগুলো করলে একটু হলেও উপকৃত পাবা। আসলে আমি এখানে শুধু ফিজিক্সের ক্লাসগুলো দিতেছি, যেহেতু এখন সামনে যে অ্যাডমিশন টেস্ট, সামনে তো আরও অ্যাডমিশন টেস্ট আসছে। আমি চেষ্টা করব যে ফিজিক্স তোমাদের সবটুকু কাভার করে দিতে। তো অবশ্যই এই পেজটার সাথে থাকবা আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ।